কপালকুণ্ডলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা ভারতবাসীরা বলি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এমনই ছিল তার মেধা এবং দেশপ্রেম। ঋষি বঙ্কিমের উপন্যাসের এই ছোট্ট লাইনটা আজ প্রায় 150 বছর পরে একইভাবে প্রযোজ্য যখন আমরা পর্যালোচনা করি আজকের রাজনৈতিক পরিস্থিতি। আজকের বামপন্থীদের কুৎসিত রাজনীতি বঙ্কিমবাবুর এই একটা লাইনকে দারুণভাবে মনে করিয়ে দেয়। আর এই কারণেই হয়তো বামপন্থীরা ঋষি বঙ্কিমকে বিশেষভাবে সহ্য করতে পারে না। ভারতে কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মুজাফফর আহমেদ তার আত্মজীবনীতে ঋষি বঙ্কিমকে বেশ জমিয়ে গালি দিয়েছেন। আর মুজাফফর আহমেদের দেখানো লাইনেই চলছে আজকের কচি বামেরাও। চারপাশে যখন এই বিচিত্র বামপন্থীদের দেখি তখন আমার ইচ্ছা করে ওই কথাটাই বলতে, যে এই বামপন্থীরা এত অধম, এরা এত নীচ, এরা এত হীন, কিন্তু তাই বলে কি আমরা উত্তম হব না কেন? এরা যে থালায় খায় সেই থালাতেই এরা ফুটো করে দেয়। কিভাবে? চলুন আজ প্রমাণ সহ দেখাই। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না। বামপন্থীরা অকৃতজ্ঞ, বিশ্বাসঘাতক। ওই যে একটা প্রবাদ আছে, কুকুর করেছে কুকুরের কাজ, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? এই বামপন্থীরা কামড় দেবে, উন্নয়নের রাস্তায় কামড় দেবে। যা কিছু ভালো, যা কিছু মঙ্গল, যা কিছু জনকল্যাণের কাজ হবে সব কিছুতেই তারা কামড় দেবে। কিন্তু তাই বলে আমরাও কি সেই বামপন্থীদের কামড়াতে যাব? একদমই না। তবে আবার কুকুরের সঙ্গে এই কমিউনিস্টদের তুলনা টেনে কুকুরকেও আবার ছোট করব না, কারণ কুকুর সর্বদাই বিশ্বাসভাজন হয় আর কমিউনিস্ট মানেই বিশ্বাসঘাতক হয়। আমি কেন আজ এই কথাগুলো বলছি, কেন বামপন্থীদের এই দ্বিচারিতা আর অকৃতজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলছি, সে নিয়েই আজ সবিস্তারে আমি বিশ্লেষণ করব। আজকে আবেগ দিয়ে নয়, একের পর এক এমন কিছু অকাট্য তথ্য আর প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো যা শুনলে আপনারা নিজেরাও বাধ্য হবেন নতুন করে চিন্তা করতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া ইংল্যান্ডের পক্ষে থাকায় তারা স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করে। তাদের স্লোগানই ছিল এ আজাদি ঝুটা হ্যায়। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, এই কমিউনিস্টরা কতটা নিমক হারাম আর কতটা সুবিধাবাদী হতে পারে। মুখে তারা বড় বড় আদর্শের কথা বলে, অথচ ভেতরে ভেতরে এরা কাদের হাত শক্ত করেছে এতদিন। এরা প্রকারান্তরে সেই তৃণমূলেরই পাশে গিয়ে দাঁড়াচ্ছে। 2021 সালে এরাই বলেছিল নো ভোট টু বিজেপি। ভোট তো বামেদের ঝুলিতে যায়নি, তৃণমূল জিতে গিয়েছিল, মানে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। চলুন আরো একটা বাস্তব ঘটনা দিয়ে বিষয়টি আপনাদের বুঝিয়ে বলি। ঘটনাটি গত 2025 সালে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিনটি ছিল 23শে জুন। নির্বাচনের ফল বের হতেই দেখা গেল তৎকালীন শাসক দল তৃণমূল সেখানে জয়ী হয়েছে। আর জয় উদযাপনের নামে সেই দিন জয়ী শাসক দলের কর্মী সমর্থকদের একাংশ গোটা এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু করে। চারিদিকে তখন বোমের বিকট শব্দ, সাধারণ মানুষ ভয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াচ্ছে। সেই সময় একদল দুষ্কৃতীর ছোড়া একটি মারাত্মক ক্রুড বোমা এসে ফাটে একটি সাধারণ বাড়ির ঠিক দরজার কাছে। সেই বাড়ির ভিতরে তখন খেলছিল মাত্র 10 বছর বয়সী একটি নিষ্পাপ ছোট্ট বাচ্চা মেয়ে, তার নাম তামান্না খাতুন। বোমার সেই ভয়ঙ্কর আঘাতে তামান্না মারাত্মকভাবে জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি। ছটফট করতে করতে চিরতরে চোখ বুজে ফেলে ছোট্ট তামান্না। একটা ফুটফুটে শিশুর জীবন কেড়ে নিল এই নোংরা রাজনৈতিক হিংসা। এবার একটু ভালো করে খেয়াল করুন এই তথাকথিত জনদরদি সিপিএম এর ভূমিকা। এই তামান্না খাতুনের পরিবার কিন্তু ছিল সিপিএম সমর্থক। যে দুষ্কৃতীরা তামান্নাকে এভাবে খুন করলো তারা যাতে দ্রুত গ্রেফতার হয় তার জন্য কি সিপিএম রাস্তায় নেমে কোনো জোরালো আন্দোলন করেছিল? না, তারা কোনো বলিষ্ঠ ভূমিকাই নেয়নি। উল্টে তারা কি করলো শুনবেন। সিপিএম এর ওপরের সারির নেতারা ভাবলেন এই মৃত শিশুর পরিবারকে নিয়ে রাজনীতি করলে কেমন হয়। যেই ভাবা অমনি কাজ। তামান্নার অসহায় মাকে তারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়ে নিল। কিন্তু এখানেই শেষ নয়। এই সিদ্ধান্তের পর সিপিএম এর আরো কুৎসিত রূপটা বেরিয়ে পড়ল।
দলের ওপরের নেতাদের এই সিদ্ধান্তের প্রতিবাদে খোদ সিপিএম এর নিচের তলার কর্মীরাই একেবারে ক্ষেপে লাল হয়ে গেল। তারা নিজেদের দলীয় কার্যালয় বা পার্টি অফিস ভাঙচুর করতে শুরু করলো। বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা নিশ্চয়ই সে দৃশ্য দেখেছেন। তারা দলের ভেতরেই প্রশ্ন তুলতে থাকলো, এই তামান্নার মায়ের দলে ভূমিকা কি রয়েছে? উনি তো পার্টির জন্য কখনো খাটেননি, তবে ওনাকে কেন টিকিট দেওয়া হবে? একবার চিন্তা করে দেখুন আপনারা, তামান্নার মায়ের পাশে দাঁড়িয়ে খুনিদের শাস্তি দাবি করা বদলে সিপিএম এর একাংশ খোদ সেই শোকগ্রস্ত মায়ের বিরোধিতায় কোমর বেঁধে মাঠে নেমে পড়ল। একেই বলে বামপন্থী অমানবিকতা। কিন্তু সত্যকে তো আর চেপে রাখা যায় না। এই অসহায় তামান্নার মা যখন দেখলেন যে সিপিএম শুধু রাজনীতি করছে, কাজের কাজ কিছু করছে না, তখন তিনি নিজেই সশরীরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে গিয়ে সুবিচার চাইলেন। আর ঠিক তখনই দেখা গেল আসল পরিবর্তন। মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের শীর্ষ স্তরের নির্দেশে রাজ্য পুলিশ সঙ্গে সঙ্গে অত্যন্ত সক্রিয় হয়ে অ্যাকশন শুরু করে দিল। 24 ঘন্টার মধ্যে পুলিশ তল্লাশি চালিয়ে তামান্নার হত্যাকারীদের একে একে কলার ধরে গ্রেফতার করতে শুরু করলো। 10 জনেরও বেশি অপরাধীকে শ্রীঘরে পাঠানো হলো। প্রশাসন এত দ্রুত খুনিদের গ্রেফতার করলো, কিন্তু এই অকৃতজ্ঞ সিপিএম কি একবারের জন্য রাজ্য সরকারকে বা পুলিশকে একটা ধন্যবাদ দিল? না, একটা ধন্যবাদও তারা দেয়নি। একটা ধন্যবাদ দেওয়ার মতো সৌজন্য বা কৃতজ্ঞতাও এই নিমক হারাম সিপিএম এর নেই। অবশ্য পশ্চিমবঙ্গের বর্তমান বিজেপি সরকার কেউই এই অধম কমিউনিস্টদের কাছ থেকে কোনো ধন্যবাদের আশা রাখে না। কারণ সবাই খুব ভালো করেই জানে সিপিএম এর চরিত্রটাই এমন অধম। তারা নিজেরা কিছু করবে না, আর কেউ ভালো কাজ করলে তাকে সাধুবাদ জানানোর মতো মানসিকতাটুকুও তাদের নেই। আর ঠিক এই জায়গাতেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই অমোঘ বাণী আমাদের মনে পড়ে বারবার, তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন। সিপিএম অধম হতে পারে, তারা হীন হতে পারে, তারা অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু তাই বলে কি অন্যরা তাদের মতো নিচু হবে কেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি তার মহানুভবতা আর উন্নত রাজনৈতিক সংস্কৃতির পরিচয় দেবেন না? তিনি অবশ্যই উত্তম হয়ে দেখাবেন। আরও একটি ঘটনার কথা বলি। 2018 সালের 14ই মে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন ছিল। তার ঠিক আগের রাতে অর্থাৎ 13ই মে মধ্যরাতে কাকদ্বীপের নামখানা ব্লকের বুধাকালী গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনাটা ঘটে। সেখানে দুই সক্রিয় সিপিআইএম এর কর্মী দেবু দাস এবং তার স্ত্রী উষা দাসকে তাদের নিজেদের মাটির বাড়িতে আটকে রেখে জীবন্ত পুড়িয়ে মারা হয়। ঘটনাটি ঘটে যাওয়ার পর তৎকালীন তৃণমূলের প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং স্থানীয় মন্ত্রীর তরফে দাবি করা হয়েছিল যে এটা কোনো রাজনৈতিক হিংসা নয়, বরং শর্ট সার্কিট থেকে লাগা আগুনের কারণে দুর্ঘটনা। কিন্তু ফরেনসিক রিপোর্টে দেখা যায় যে সেখানে শর্ট সার্কিটের কোনো প্রমাণ ছিল না, বরং বাইরে থেকে আগুন লাগানো হয়েছিল। স্থানীয় বাসিন্দারাও জানান যে সেই রাতে ঝোড়ো বৃষ্টির কারণে এলাকায় কোনো কারেন্ট বা বিদ্যুৎই ছিল না। এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিলেন ওই দম্পতির ছেলে দীপঙ্কর দাস, যিনি সেই রাতে ক্যাটারিং এর কাজ সেরে বাড়ি ফেরার সময় আগুন জ্বলতে এবং কয়েকজন সন্দেহভাজনকে পালিয়ে যেতে দেখেছিলেন। বাবা মায়ের এই নৃশংস খুনের বিচার পেতে দীপঙ্কর দাস নিজে আইন নিয়ে পড়াশোনা শুরু করেন এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিজেপি সরকার ক্ষমতায় আসতেই 2026 সালের জুন মাসের তৃতীয় সপ্তাহে মৃত দম্পতির পুত্র দীপঙ্কর দাস রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে এবং পুলিশের ডিরেক্টর জেনারেল বা ডিজির সঙ্গে দেখা করে দোষীদের দ্রুত গ্রেফতারির দাবি জানান। এই সাক্ষাতের ঠিক 24 ঘন্টার মধ্যে অত্যন্ত সক্রিয় পদক্ষেপ নেয় পুলিশ। ভারতীয় দণ্ডবিধির 302, 436, 201 এবং 34 নম্বর ধারায় মামলা রুজু করে বুধাকালী গ্রামের 10 জন মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। এবার আসা যাক একটা অন্য প্রসঙ্গে। চারিদিকে শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতি রক্ষা করতে এবং তাকে শ্রদ্ধা জানাতে বর্তমান বিজেপি সরকার একটা বিশেষ উদ্যোগ নিচ্ছে। কলকাতার একটা অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ করা হতে পারে প্রয়াত বুদ্ধবাবুর নামে। একবার ভাবুন তো, একেই বলে প্রকৃত মহানুভবতা এবং উদার রাজনৈতিক সৌজন্য। একজন কট্টর কমিউনিস্ট মুখ্যমন্ত্রী, যিনি আজীবন বিজেপির মতাদর্শের সম্পূর্ণ বিরোধী ছিলেন, তাকেও মৃত্যুর পর এত বড় সম্মান দিতে একটুও দ্বিধা করছে না বিজেপি সরকার। অথচ এই কমিউনিস্টদের আসল চরিত্রটা কেমন? এদের রাজনীতিটা কতটা নীচ আর নোংরা? এই বামপন্থীরা আজীবন প্রয়াত বিজেপি নেতাদের ব্যক্তিগত স্তরে আক্রমণ করে গিয়েছে। শুধু আক্রমণ নয়, দিনরাত কুৎসিত অপপ্রচার আর নোংরা কুৎসা রটানোই এদের প্রধান কাজ। যেমন শুরু করেছে ইসকনের বিরুদ্ধে, দখলদার উচ্ছেদের বিরুদ্ধে। আর তাদের হত্যালীলার ইতিহাস লিখতে বসলে তো মহাভারত হয়ে যাবে।
এখনই সংসদ সদস্য হয়েছেন কেরলের সদানন্দ মাস্টার। 1994 সালে সিপিএম বিরোধী রাজনীতি করার জন্য তার 2 পা হাঁটু থেকে কেটে দিয়েছিল সিপিএম। আবারও একটা কেরলের ঘটনা দেখুন। 2017 সালে কেরলের তৎকালীন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নিজের যে শহর কান্নুরে, সেখানে আরএসএস কার্যকর্তা বিজুকে মেরে ফেলার পর সিপিএম এর লোকজনেরা উল্লাস করে। মৃত মানুষের প্রতি ন্যূনতম শ্রদ্ধা জানানোর মতো মানবিকতা বা সভ্যতাটুকুও এদের কখনো শেখানো হয়নি। কিন্তু বাংলার নতুন বিজেপি সরকার সিপিএম এর নোংরামির জবাব নোংরামি দিয়ে দিচ্ছে না, কারণ তারা জানে বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তাই রাজনৈতিক মতপার্থক্য ভুলে সংকীর্ণ মানসিকতার ঊর্ধ্বে উঠে তাকে সম্মান জানাতে বিজেপি সরকার কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তার পুনর্নামকরণ করতে চলেছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, সিপিএম এর মতো একটা অকৃতজ্ঞ দলের কাছ থেকে কি কোনোদিন এই ধরনের রাজনৈতিক সৌজন্য কিংবা ধরুন এইরকম মহানুভবতা আশা করা যায়? এরা কি কোনোদিন কোনো বিরোধী নেতার মৃত্যুর পর এমন সম্মান দেখানোর কথা কল্পনাও করতে পারে? নাকি এরকম কোনো উদাহরণ তারা এর আগে রেখে গিয়েছে? এরা ভারতে জন্মায়, ভারতের মাটিতে বড় হয়, ভারতের অন্ন খায়, অথচ বুক ফুলিয়ে দেশের শত্রুদের হয়ে দালালি করে। এমন কত ঘটনাই আপনারা দেখেছেন। এদের যে পালিত ছাত্র সংগঠনগুলো আছে না, তারা ওই জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে প্রকাশ্য দিবালোকে দেশ বিরোধী স্লোগান দেয়, ভারতের টুকরো টুকরো হওয়ার কামনা করে তারা, আর আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের জন্য তারা গলা ফাটাতে থাকে। এদের দ্বিচারিতা দেখুন। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর সময় এরা মণ্ডপের বাইরে ঠিক বুক স্টল সাজিয়ে বসবে, অথচ ভেতরে ভেতরে সেই মা দুর্গা কি কুৎসিত ভাষায় আক্রমণ করবে। জেএনইউতে দুর্গাপুজোর ধর্মীয় শোভাযাত্রা বের হলে এরা সেখানে পাথর ছুড়বে, হামলা চালাবে। জেএনইউতে স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙার মতো নোংরা কাজ করতেও এদের লজ্জা করে না। আমাদের গ্রাম বাংলায় একটা খুব প্রচলিত প্রবাদ রয়েছে, যা এই অকৃতজ্ঞদের বোঝাতে 100 ভাগ মিলে যায়। কি প্রবাদ রয়েছে? যে থালায় খায় সেই থালাতেই ফুটো করে দেয়। হ্যাঁ, এটাই হলো ভারতের কমিউনিস্টদের আসল সত্যি। এটাই সিপিএম, আর এটাই বামপন্থা, আর এটাই হলো তাদের কুৎসিত কমিউনিজম। বিজেপি জেতার পরে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এটা আমরা সবাই দেখছি। শুধু দেখছি না, আমরা উপলব্ধি করছি। সিপিএম এর যে পার্টি অফিসগুলো তৃণমূল দখল করেছিল, সেগুলো এখন উদ্ধার হচ্ছে। এতে সিপিএম আবার বলছে এটা নাকি বামপন্থীদের বীরত্ব। তো এই 15 বছরে দিল্লিতে তৃণমূলের সাথে সেটিং করা ছাড়া আর কোনো বীরত্ব কি এরা দেখিয়েছে? নপুংসক সিপিএম এর হিম্মত হয়নি তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করার, আর এখন এরা বাতেলা দিচ্ছে যে পার্টি অফিস উদ্ধার করছি আমরা। বিজেপি না জিতলে পারতে তোমরা। এজন্য অবশ্য বিজেপি প্রশাসনকে এতটুকু ধন্যবাদ তারা দেবে না। ভণ্ড সিপিএম, দেশদ্রোহী সিপিএম। বামপন্থীদের এই অকৃতজ্ঞতা, বিশ্বাসঘাতকতা, হিন্দু বিরোধিতা ও উন্নয়ন বিরোধিতাকে আপনি কিভাবে দেখছেন জানান আমাদের কমেন্ট করে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।